জিয়াও চেন অসহজভাবে একটি দীর্ঘশ্বাস ফেললেন। ঝাও লিন এর সত্যিই সাহসী ছিলেন। সে আসলে তার নিজের জীবনকে লাইনে রাখার সাহস করেছিল এবং তাকে বাধ্য করেছিল একটি শেষ পরিণতিতে। তিনি পালানোর জন্য দ্রুত ঘুরে দাঁড়ান। তিনি এই দুর্দশা থেকে বাঁচতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন কারণ তিনি এই ধরনের দৈত্য দ্বারা বিচ্ছিন্ন হতে চান না। স্ন্যাপ! তার পাশে একটি কান ভেদ করার শব্দ বেজে উঠল। অত্যাচারী ড্রাগনের মোটা এবং শক্তিশালী নখরটি তার পাশে পড়ে যাওয়ার সাথে সাথে একটি বড় গাছকে ছিঁড়ে ফেল। তিনি কেবলমাত্র মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন এবং মৃত্যুর ঈশ্বরের সাথে একটি সংক্ষিপ্ত মুখোমুখি হয়েছিল। জিয়াও চেন মরতে চাননি, তবে তিনি এই মুহূর্তে কিছুটা মরিয়া ছিলেন। একবার এই প্রাচীন জানোয়ার দ্বারা তাকে আবিষ্কার করা হয়েছিল, তখনও কি পালানোর কোনো আশা ছিল? যদিও তিনি ঝাও লিন এর থেকে দূরে সরে যেতে পেরেছিলেন, তবুও তিনি নিজেকে মৃত্যুর সীমানা আটকা পড়েছিলেন। স্ন্যাপ! স্ন্যাপ! পতিত গাছের আওয়াজটি ডেথ ঈশ্বরের শিকলের মতো শোনাচ্ছিল। এটি জিয়াও চেনের চারপাশে অবিরামভাবে প্রতিধ্বনিত হয়েছিল। যদিও সে তার গতি সীমা পর্যন্ত বাড়িয়েছিল, তবুও সে অত্যাচারী ড্রাগনকে ছাড়িয়ে যেতে পারেনি। গর্জন! অত্যাচারী ড্রাগন ক্রোধে চিৎকার করে উঠেছিল যখন এটি উপরের দিকে মুখ করেছিল। শব্দ তরঙ্গের ঢেউ জিয়াও চেনকে প্রায় চেতনা হারিয়ে ফেলেছিল। সে দ্রুত কান ঢেকে ফেল। যদিও ব্যথা এখনও রয়ে গেছে, তার মনে হল যেন তার কানের পর্দা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তিনি মাটিতে গড়িয়ে পড়েন এবং তার শরীর মাথা থেকে পা পর্যন্ত নোংরা কাদা ঢাকা ছিল। তার থেকে খুব দূরে সেই বিশাল ড্রাগনের নখর মাটিতে গভীরভাবে চাপা পড়েছিল। সেই নখরটি ছিল অত্যন্ত ধারালো এবং বরফের স্ফটিকের মতো চকচকে। জিয়াও চেন অনুভব করলেন ঠান্ডা ঘাম তার মেরুদণ্ডের নিচে গড়িয়ে পড়ছে, আর একটু বেশি এবং তাকে ছিদ্র করা হবে। জিয়াও চেন এমন কেউ ছিলেন না যে সহজে হাল ছেড়ে দেবেন, তবে তিনি সত্যিই অনুভব করেছিলেন যে এটি এখন হতাশ। রূপালী আলো জ্বলে উঠার সাথে সাথে জিয়াও চেন হঠাৎ একটি ছোট ঘোড়ার চেহারা লক্ষ্য করলেন, যা তার থেকে খুব দূরে নয়, ঐশ্বরিক জেট থেকে ভাস্কর্য বলে মনে হচ্ছে। এর জোড়া কালো মনিষ্দৃশ চোখ ভয়ে ভরা ছিল, তবে এটি এখনও গাছের ডালের উপরে ধাক্কা খেয়ে বেপরোয়াভাবে অত্যাচারী ড্রাগনের চারপাশে দৌড়াচ্ছে। এটা কি প্রাচীন অত্যাচারী ড্রাগনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল? জিয়াও চেন খুব অবাক হয়েছিলেন। এই তরুণ ইউনিকর্নটি আসলে এখানে সমস্ত পথ ছুটে এসেছিল শুধু তাকে বাঁচানোর জন্য। অত্যাচারী ড্রাগন প্রকৃতপক্ষে তরুণ ইউনিকর্নের দ্বারা বিভ্রান্ত হয়েছিল। তার নৃশংস ড্রাকোনিয়ান মাথাটি তরুণ ইউনিকর্নের দিকে ঘুরিয়েছিল, যেটি বহু রঙের আলোতে ঝিকমিক করে। এরপরে এটি গর্জন করে এবং যুবক ইউনিকর্নের দিকে চার্জ করে। জিয়াও চেন দ্রুত উঠে দাঁড়ালেন এবং এক নিঃশ্বাসে কয়েক মিটার দৌড়ে গেলেন, তবে অবশেষে তিনি থামলেন। তিনি ভয় পেয়েছিলেন যে তরুণ ইউনিকর্ন সমস্যায় পড়বে। এই আরাধ্য এবং রহস্যময় তরুণ ইউনিকর্নটি কেবল তাকে বাঁচানোর জন্য নিজেকে এমন একটি বিপজ্জনক পরিস্থিতিতে ফেলেছিল। যদি সত্যিই তাই হয়, তাহলে সে নিজেকে অপরাধী মনে করবে, শুধু এভাবেই রেখে দেবে। তরুণ ইউনিকর্নটি গাছের টপে হেঁটে বিদ্যুতের মতো দ্রুত দৌড়ে গেল। আদিম প্রাচীন বনে অদৃশ্য হয়ে যাওয়ায় এটি কেবল আলোর পথ রেখে গেছে। যদিও প্রাচীন অত্যাচারী ড্রাগনটি একটি পর্বতের মতো বড় ছিল এবং একক ধাপে 10 মিটারের বেশি ঢেকে যেতে পারে, তবুও এটি তরুণ ইউনিকর্নকে ধরতে পারেনি। তরুণ ইউনিকর্নটি সত্যিই খুব জাদুকরী ছিল। এটি একটি গাছের শীর্ষ থেকে অন্য গাছে লাফিয়ে উঠেছিল। মাথা থেকে পা পর্যন্ত এটি উজ্জ্বল আলো এবং প্রাণবন্ত রং দিয়ে আচ্ছাদিত ছিল। মনে হচ্ছিল যেন তরুণ ইউনিকর্ন সত্যিই আকাশে উঠছে। জিয়াও চেন স্বস্তি বোধ করলেন এবং পিছনে না ফিরে নিজেকে দূরে সরিয়ে রাখলেন। স্বাভাবিকভাবেই সমুদ্র উপকূলে ফিরে আসা সম্ভব হয়নি, কারণ ঝাও লিন এর ফেরার পথে তার জন্য অপেক্ষা করছে। যদিও দ্বীপের ভিতরের অংশগুলি বিপজ্জনক হতে পারে, কেউ তার পিছনে যাওয়ার কথা ভাববে না। সম্ভবত এই মুহূর্তে এটি তার জন্য নিরাপদ হতে পারে। এই অন্ধকারাচ্ছন্ন ও বৃষ্টির রাতে জিয়াও চেন ক্রমাগত কাশি দিয়ে রক্ত বেরোচ্ছেন। যখন তিনি দৌড়াতেন, তিনি ঘুরে দাঁড়াতে পারেননি বা থামাতেও পারেননি। যে সময়ে অত্যাচারী ড্রাগন তরুণ ইউনিকর্ন দ্বারা বিভ্রান্ত হয়েছিল, তাকে অবশ্যই প্রাচীন জন্তুর অঞ্চল থেকে পালাতে হবে। পর্বত শৃঙ্গ থেকে 5 কিলোমিটারেরও বেশি দূরে না হওয়া পর্যন্ত এটি স্থায়ী হয়েছিল। তিনি প্রথমে বৃষ্টির পানির মাথায় পড়েছিলেন, অবশেষে তিনি ওয়াং জিফেং দ্বারা আঘাত করা আঘাত সহ্য করতে অক্ষম হন। ঘোলা জলের উপরে শুয়ে মুখের কোণ থেকে রক্ত ঝরে বৃষ্টির জলে মিশে গেল। জিয়াও চেন অনুভব করলেন তার চোখের পাতা খুব ভারী। তিনি শুয়ে থাকতে এবং অনন্তকাল ঘুমাতে চেয়েছিলেন, তবে তিনি জানতেন যে এটি সম্ভব নয়। হিংস্র জন্তুরা এই অবিরাম আদিম বনের সর্বত্র ঘুরে বেড়াত। যতক্ষণ বৃষ্টি একটু থামবে, ততক্ষণ সে দুষ্ট পশুর লাঞ্চে পরিণত হবে।
তিনি উঠার জন্য সংগ্রাম করেছিলেন এবং যে পথ থেকে তিনি এসেছেন তা জরিপ করতে ঘুরেছিলেন। তিনি ইতিমধ্যেই ভয়ঙ্কর প্রাচীন ড্রাগন থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রেখেছিলেন। তিনি কষ্ট করে একটি দৈত্যাকার গাছে আরোহণ করলেন এবং তারপর একটি ঘন ডালের উপরে চলে গেলেন। এই বৃষ্টির রাতে জিয়াও চেন অনুভব করেছিলেন যে ছোট্ট ইউনিকর্নটি দৃশ্যত তার পাশে এসে পৌঁছেছে। ছোট্ট লোকটা যার শরীর বরফের মতো সাদা ছিল তাকে ঘিরে। এটি বুদ্ধিমত্তায় ভরা তার জোড়া বড় বড় চোখকে পলক ফেল, তারপর এটি তার সামনের খুঁড়টি প্রসারিত করল যা ঝকঝকে এবং স্বচ্ছ ছিল। মনে হচ্ছিল যেন সত্যিই ওকে কিছুক্ষণের জন্য স্পর্শ করতে চায়, কিন্তু ভয় পেয়ে সামনের খুঁড় টান টান করে নেয়া। জিয়াও চেনের ঘুম ভাঙার সময় দুপুর হয়ে গেছে। প্রবল বৃষ্টি অনেক আগেই থেমে গেছে, ডালপালা ও পাতা বেয়ে সূর্যের আলো ঝলমল করছে। তিনি উঠে বসতে এবং তার চারপাশ পর্যবেক্ষণ করার জন্য প্রচুর প্রচেষ্টা ব্যয় করেছিলেন। তার চারপাশ সবুজে ভরা ছিল এবং বিশাল গাছের নিচে একটি সাবারদাঁতওয়ালা বাঘ তাকে দেখছিল। তার কাছে পাথরের স্তূপের মধ্যে একটি সাপ যার শরীর একটি বালতির মতো মোটা ছিল সেখানে স্থির ছিল। তার কাছ থেকে আরও দূরে নদীতে বেশ কয়েকটি বিশাল কুমির ঝাঁকুনি দিচ্ছে। এটি এখনও তুলনামূলকভাবে নিরাপদ স্থান হিসাবে বিবেচিত হতে পারে। যদিও নিচের কিছু ছোট জন্তুকে এখনও হিংস্র জন্তু হিসাবে বিবেচনা করা যেতে পারে, তারা সেই উদ্ভট এবং নিষ্ঠুর দানবদের তুলনায় দুর্বল এবং বিনয়ী ছিল। যাই হোক, জিয়াও চেন এখনও অবস্থান পরিবর্তন করার প্রয়োজন অনুভব করেছিলেন। এখান থেকে প্রায় 2 মাইল দূরে তিনি সুগন্ধি ফুল এবং গাছপালা সহ একটি ছোট শিখর দেখতে পান। এখানে ভূখণ্ড তুলনামূলকভাবে উঁচু ছিল, তিনি চারপাশের সবকিছু উপেক্ষা করতে পারেন। শুধু ঝাও লিন এর জন্য নজর রাখার উদ্দেশ্যেই নয়, তিনি দানবদের গতিবিধি আগে থেকেই শনাক্ত করতে পারতেন। এই সময় জীবিত পালাতে সক্ষম হওয়া সবই ছিল তরুণ ইউনিকর্নের কারণে। গত রাতে ইভেন্টের পরেও জিয়াও চেন মানসিক আঘাত পেয়েছিলেন। একই সময়ে জিয়াও চেন হতবাক হয়েছিলেন। কিংবদন্তি প্রাচীন অত্যাচারী ড্রাগন বাতাস এবং বজ্রপাত পরিচালনা করতে সক্ষম হওয়া উচিত, এটিকে বাতাসে অবাধে চলাফেরা করার ক্ষমতাও থাকতে হবে। যাই হোক, সেই বর্ষার রাতে সে ঐশ্বরিক শক্তি দেখতে পায়নি। সে জানোয়ারের ঐশ্বরিক প্রকৃতি দেখতে পায়নি, সে শুধু পাশবিক দিক দেখেছে। কিংবদন্তি মিথ্যা হতে পারে? এমনটা হওয়া উচিত নয়। আতঙ্করওয়ালা অত্যাচারী ড্রাগনের মতো অনেক প্রাচীন গ্রন্থে তাদের ঐশ্বরিক শক্তির বেশিরভাগই রেকর্ড করা উচিত ছিল। তারা অবশ্যই কেবল পাশবিক শক্তি সহ একটি দুষ্ট জন্তু ছিল না। জিয়াও চেন এই দ্বীপ সম্পর্কে ওয়াং জিফেং তাকে যা বলেছিলেন তা স্মরণ করে, এটি দমন করার জন্য একটি স্বর্গীয় অনলিত প্রয়োজন। প্রাচীন জন্তুটির ঐশ্বরিক ক্ষমতা হারানোর কারণ কি এগুলোর সাথে সম্পর্কিত হতে পারে? জিয়াও চেন অনেক কিছু নিয়ে ভাবলেন। ছোট চূড়াটির আশেপাশে সবুজ ঘাস এবং সূক্ষ্ম গাছে ভরা ছিল, এমনকি একটি স্বচ্ছ ঝরনাও দ্রুত প্রবাহিত হচ্ছিল। এখানে আধ্যাত্মিক শক্তি এই সমস্ত কারণের দ্বারা পরিপূরক ছিল। এতটা খারাপ দুপুরের খাবারের স্বাদ উপভোগ করে জিয়াও চেন বনের লতা দিয়ে তৈরি একটি হ্যামকের উপর শুয়ে পড়লেন এবং পরিষ্কার বসন্তে ভিজিয়ে রাখা আনারসের নমুনা নিতে শুরু করলেন। ফুলের মিষ্টি ঘ্রাণ উপভোগ করার সময় এবং দূরবর্তী স্থান থেকে পাখিদের মনোরম গান শোনার সময় জিয়াও চেন স্বস্তি অনুভব করেছিলেন। এই সময় ওয়াং জিফেং জিয়াও চেনের একটি সিরিজ ক্ষতি করার জন্য তার জীবনের প্রস্তাব দেন। তিনি যদি সময়মতো প্রত্যাহার না করেন এবং রক্ষা না করেন, তবে এতক্ষণে তিনি মারা যেতেন। এমনকি এখন পুরোপুরি সুস্থ হতে তাকে অন্তত 1 মাসেরও বেশি সময় ধরে সুস্থ থাকতে হবে। 30 দিন। তিনি যদি 30 দিন নিরাপদে ও সুস্থ থাকতে পারেন, তাহলে সেটা হবে ঝাও লিন এর দুঃস্বপ্নের সূচনা। সময় জীবনের সমান, জিয়াও চেন 1 সেকেন্ডও নষ্ট করতে চাননি। তিনি অবিলম্বে তার ক্ষত নিরামে প্রাচীন গোপন কৌশল অপারেশন। এই সবুজ এবং সমৃদ্ধ বন সর্বত্র গাছপালা দ্বারা আচ্ছাদিত ছিল, এটি অসীম উদ্ভিদ সারাংশপূর্ণ ছিল। জিয়াও চেন গাছপালাগুলির আধ্যাত্মিক শক্তি অনুভব করার জন্য বনের সমুদ্রে দাঁড়িয়েছিলেন, তারপরে তিনি এই সারাংশগুলিকে নিজের দেহে পরিচালনা করেছিলেন। ছোট ছোট সবুজ আলোগুলো তার শ্বাসপ্রশ্বাসের ছন্দের সাথে জিয়াও চেনের শরীরে ঘুরতে শুরু করে। তারা খুব প্রাণবন্ত এবং সীমাহীন জীবন শক্তিতে পূর্ণ ছিল। এই অক্ষয় শক্তিগুলি তার মাংস, অভ্যন্তরীণ অঙ্গ এবং হাড় দ্বারা পরিবাহিত এবং শোষিত হয়েছিল। ছোট ছোট সবুজ আলোগুলো তার শ্বাসপ্রশ্বাসের ছন্দের সাথে জিয়াও চেনের শরীরে ঘুরতে শুরু করে। তারা খুব প্রাণবন্ত এবং সীমাহীন জীবন শক্তিতে পূর্ণ ছিল। এই অক্ষয় শক্তিগুলি তার মাংস, অভ্যন্তরীণ অঙ্গ এবং হাড় দ্বারা পরিবাহিত এবং শোষিত হয়েছিল। সময়ের সাথে সাথে গাছপালাগুলির সারাংশ ধীরে ধীরে সব দিক থেকে জিয়াও চেনের চারপাশে জড়ো হতে থাকে।
তার চারপাশের সবুজ সারাংশ এত ঘন ছিল যে সেগুলি খালি চোখেও দেখা যেত, একটি সবুজ কুয়াশা তার চারপাশে বিস্তৃত ছিল। আবছা সবুজ কুয়াশার মধ্যে নিজেকে নিমজ্জিত করলেন জিয়াও চেন। তিনি অনুভব করতে পারতেন তার অভ্যন্তরীণ অঙ্গ ও রক্তনালীগুলো জীবন শক্তিতে ভরপুর। এই সমৃদ্ধ বনটি প্রচুর উদ্ভিদের নির্যাস দিয়ে পরিপূর্ণ ছিল, জেন সরবরাহ অক্ষ ছিল। তিনি স্পষ্টভাবে অনুভব করতে পারছিলেন যে তার শরীরের চারপাশে সঞ্চালিত ক্ষুদ্র সবুজ আলোগুলি প্রবলভাবে, এটি একটি নদীর মতো বারবার প্রবাহিত হচ্ছে। তার শরীর শুধু প্রাণশক্তিতে ভরপুর ছিল না, তার মনও শীতল ও সতেজ অনুভব করছিল। জিয়াও চেন ইতিমধ্যে সময়ের প্রবাহ অনুভব করতে পারেননি, তিনি প্রকৃতির সাথে পুরোপুরি মিশে গেছেন, যেন তার শরীর এবং মন প্রকৃতির সাথে এক হয়ে গেছে। স্পষ্টতই তিনি গাছপালাগুলির কণ্ঠস্বর শুনতে এবং বনের স্পন্দন অনুভব করতে সক্ষম হয়েছিলেন। তিনি ইতিমধ্যে তাদের মধ্যে পরিণত হয়েছিল। হালকা হালকা ঝাঝালো হাওয়া আর সব ধরনের ফুলের সুবাস বনে ছড়িয়ে পড়ল। নিঃস্বার্থতার সীমানায় ঢুকে পড়েছিলেন জিয়াও চেন। যুবক ইউনিকর্নটি সেখানে লুকিয়ে লুকিয়ে ছিল, এটি এই ঘন আধ্যাত্মিক শক্তিতে ঝাঁপিয়ে পড়া বিশেষভাবে পছন্দ করে। চকচকে জেড হর্নটি উজ্জ্বল আলোর সাথে ঝিকমিক করছিল কারণ এটি ঘনীভূত উদ্ভিদ সারাংশের একটি অংশ শোষণ করে। জিয়াও চেন ইতিমধ্যেই এই তরুণ ইউনিকর্নের অ্যাকশনে অভ্যস্ত হয়ে উঠছিলেন। তিনি এই যুবক ঐশ্বরিক জন্তুটিকে বিরক্ত করতে চাননি, তাই তিনি আনন্দের সাথে এটিকে অংশগ্রহণের অনুমতি দিয়েছেন। যেহেতু তাকে যুবক ইউনিকর্ন দ্বারা রক্ষা করা হয়েছিল, তাই তাকে আর বশীভূত করার কোনো ইচ্ছা ছিল না। শুধু এর সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন করাটাও খারাপ ছিল না। সূর্য ধীরে ধীরে পশ্চিমে অস্ত যায়, জিয়াও চেন অবশেষে রহস্যময় সীমানা থেকে তার চেতনা প্রত্যাহার করে নেয় যখন পুরো আকাশ ইতিমধ্যেই সূর্যের আলো পূর্ণ হয়ে যায়। বনের উদ্ভিদের নির্যাস তার শরীরের জন্য অনেক উপকারী ছিল। সবুজ নির্যাসগুলি একটি পরিশিশিরের মতো ছিল এবং তার আহত শরীরকে আর্দ্র করেছিল, যা তাকে বিশেষতমসীনভাবে পুনরুদ্ধার করতে সক্ষম করেছিল। অল্পবয়সী ইউনিকর্ন অবিলম্বে ছেড়ে যায়নি, এটি একটি প্রাচীন গাছের উপরে লাফিয়ে উঠে এবং জিয়াও চেনকে পর্যবেক্ষণ করার সময় তার কালো চোখ মিটমিট করে। জিয়াও চেন মৃদু হাসলেন, তিনি বুঝতে পারলেন যে যুবক ঐশ্বরিক জন্তুটি আর তার থেকে সতর্ক নয়। তিনি কিছু ফল সংগ্রহ করলেন এবং পরিষ্কার ঝর্ণায় ধুয়ে ফেললেন, তারপর কিছু প্রাচীন গাছের দিকে নিক্ষেপ করলেন। তরুণ ইউনিকর্ন যে কোনো মুহূর্তে পালাতে প্রস্তুত ছিল। যাই হোক, যখন এটি লক্ষ্য করা গেল যে এটি একটি আনারস, তখন এটি থামল এবং তার মুখ দিয়ে আনারসটি ধরতে লাফিয়ে উঠল। তবে এটি একটি বাচ্চার মতো খাবারের বিষয়ে বাছাই করা ছিল। শুধুমাত্র একটি কামড়ের পরে এটি আনারসটিকে গাছের নিচে ফেলে দেয়। জিয়াও চেন তরুণ ইউনিকর্নে ফল ফেলতে থাকে, কিন্তু প্রতিবারই ফলগুলো গাছের নিচে ফেলে দেয়া। এসব তাজা ফলের প্রতি খুব একটা আগ্রহ ছিল না। শেষ পর্যন্ত এটি একটি মুহূর্তের মধ্যে পালিয়ে যায় যখন এটি দেখেছিল যে জিয়াও চেন মাংস ভাজা করার প্রস্তুতি নিচ্ছেন। অগ্নিশিখা বনে জ্বলে উঠল, মাংস সোনালি হলুদ এবং চকচকে হওয়া পর্যন্ত ভাজা হয়েছিল। এক লোভনীয় সুবাস বনে ছড়িয়ে পড়ে। হঠাৎ করেই জন্তুর কান্না অনেক দূর থেকে প্রতিধ্বনিত হল কারণ এটি দ্রুত দূরত্ব বন্ধ করে দিয়েছে। ছোট চূড়ার নিচে ঘন জঙ্গলে কয়েক ডজন শক্তিশালী জন্তুর সিলুয়েট দেখা যেত। তারা গাছের উপরে উল্লম্বভাবে উঠছিল, যেন তারা মেঘের উপর হাঁটছে। তারা শাখা এবং পাতার সাথে সামান্য যোগাযোগ করে প্রায় ৮ থেকে ৯ মিটার পর্যন্ত লাফিয়ে উঠত, তারা গুরুতরভাবে অত্যন্ত চতুর ছিল। কিছুক্ষণের মধ্যেই কয়েক ডজন জন্তু ইতিমধ্যেই এই এলাকায় ছুটে এসেছে। স্বাভাবিকভাবেই তাদের গন্তব্য এই ছোট চূড়া নয়, বরং এখান থেকে প্রায় ২ বা ৩ মিটার দূরে বিশৃঙ্খল স্টোন ফরেস্ট ছিল। যখন তারা স্টোন ফরেস্টের মাঝখানে থামল, সূর্যাস্তের সময় তাদের শক্তিশালী এবং বলিষ্ঠ পরিসংখ্যানগুলি খুব মহিমান্বিত দেখা গেল। ১ ডজন বিশাল বানর ছিল, তাদের উচ্চতা প্রায় ৩ মিটার বা তার বেশি ছিল। তারা মাথা থেকে পা পর্যন্ত কালো পশমে আবৃত ছিল, তাদের চেহারা খুব জঘন্য এবং ভীতিকর লাগছিল। তারা স্পষ্টতই একটি অদ্ভুত জাতি ছিল, একটি সাধারণ বনমানুষ এত লম্বা এবং সুগঠিত হবে না। নিঃসন্দেহে পাথরের বন ছিল তাদের বাসস্থান। তাদের মধ্যে একটি বিশেষ বনমানুষ ছিল, এর উচ্চতা ৪ মিটার পর্যন্ত পৌঁছেছিল এবং অন্যান্য বিশালাকার বনমানুষের তুলনায় এটি অনেক বেশি শক্ত বলে মনে হয়েছিল। তদুপরি এর পশম ছিল লাল লাল। অস্তগামী সূর্যের নিচে এটি একটি জাদুকরী দীপ্তিতে ঝিকমিক করে। শুধু তাই নয়, এর ৪টি বাহু ছিল প্রবল শক্তিতে ভরপুর। এর চোখ জোড়া একটি বৈদ্যুতিক শীতল দীপ্তি নির্গত করেছিল। যদিও তারা ২ বা ৩০০ মিটার দ্বারা পৃথক হয়েছিল, জিয়াও চেন এখনও সেই শীতল আভা অনুভব করতে পেরেছিলেন।
পাথরের বন থেকে বানরের একটি উচ্চ চিৎকার প্রতিধ্বনিত হয়েছিল। বনমানুষের দলটি জিয়াও চেনকে আবিষ্কার করেছিল, যিনি ছোট শিখরের উপরে ছিলেন। চারসজ্জিত ক্রিমসন অ্যাপ নেতৃত্ব নিয়ে সেখানে ছুটে গেল, তারপর কয়েক ডজন শক্তিশালী ছায়া পিছনে অনুসরণ করল। জিয়াও চেন ভ্রুকুটি করলেন। তিনি এই মুহূর্তে গুরুতরভাবে আহত হয়েছিলেন এবং সেই সমস্ত বিশালাকার বনমানুষগুলি সত্যিই একটি বিশেষ জাতি বলে মনে হয়েছিল। তাদের সাথে যুদ্ধে নামা বুদ্ধিমানের সিদ্ধান্ত ছিল না। পালানো অসম্ভব ছিল। সে অবশ্যই সেই বিশাল বানরের চেয়ে ধীর ছিল, যেগুলো এক লাফে ৮ থেকে ৯ মিটার ঢেকে যেতে পারে। তিনি শান্তভাবে কয়েক কেজি ওজনের হরিণের মাংস ভাজতে থাকলেন। সুগন্ধ বাতাসে ভরে উঠতে শুরু করে এবং চারপাশে ছড়িয়ে পড়ে। ৩ থেকে ৪ মিটার লম্বা দৈত্যাকার কয়েক ডজন বনমানুষ একের পর এক ছোট চূড়ায় হাজির হল। তারা ছিল বিশাল পাথরের মনোলিথের সারিগুলির মতো, অস্তগামী সূর্যের প্রতিটি শেষ আলোকে আটকে রেখেছিল যখন তারা ছায়ার একটি সিরিজ রেখে যায়। লাল রঙের বিশাল বানরটি তাদের নেতা হওয়া উচিত। এটি সামনে দাঁড়িয়ে ছিল কারণ এটি একটি নিম্ন গর্জন তৈরি করেছিল। এর চোখ জোড়া একটি ভয়ঙ্কর আলো নিঃসরণ করে। মনে হচ্ছিল যে এটি যে কোনো মুহূর্তে জিয়াও চেনের উপর ধাক্কা খেয়ে তাকে ছিঁড়ে ফেলবে। তবে সুগন্ধি মাংসের গন্ধে আকৃষ্ট হওয়ায় তা অবিলম্বে কোনো ব্যবস্থা নেয়নি। এরপরে এটি আসলে এক পদক্ষেপে জিয়াও চেনের সামনে এসেছে। এটি বিদ্যুতের মতো দ্রুত গতিতে কয়েক কেজি ওজনের ভাজা মাংস ছিনিয়ে নিয়ে যায়। মাংসের স্বাদ নেওয়ার জন্য এটি সাবধানে একটি ছোট কামড় নিয়েছিল। তারপর এটি মাংসটিকে ছিঁড়ে ফেলে এবং এটিকে নেকড়ে ফেলে দেয়। এটি অবশিষ্ট মাংস পিছনের বিশাল বানরের কাছে ছুড়ে দিল। বনের ভিতর থেকে নিম্ন গর্জন প্রতিধ্বনিত হয়েছিল যখন বনমানুষের দল ভাজা মাংস নিয়ে লড়াই করেছিল। প্রতিটি বনমানুষ কেবল একটি মুখভরে খেত, তবুও এক খণ্ড মাংস অবশিষ্ট ছিল না। জিয়াও চেন শান্তভাবে সবকিছু দেখল। তারপর সে মাংস ভাজতে শুরু করার সাথে সাথে একটি সংমিশ্রিত পদ্ধতিতে কাঁচা মাংসের একটি বড় টুকরো কেটে ফেল। বাতাসে মাংসের সুগন্ধ আবার ভেসে উঠলে সব বনমানুষও নিচু স্বরে গর্জন করতে থাকে। তারা ঘাবড়ে গিয়ে সোনালি হলুদ ও চকচকে হরিণের মাংসের দিকে তাকিয়ে রইল। এইবার জিয়াও চেন বাঁশের ছুরি ব্যবহার করে নিজের জন্য ১ কেজি রান্না করা মাংস কাটলেন। তারপর বানর সামনে আসার অপেক্ষা না করে তিনি সেই ৪ হাতওয়ালা বানরের দিকে ১০ কেজিরও বেশি ওজনের অবশিষ্ট মাংস ছুড়ে দিলেন। দৈত্যাকার বানরগুলি আবারও একটি গভীর এবং নিচু গর্জন ছেড়ে দেয় যখন তারা মাংসের একটি অংশকে নেকড়ে নিয়ে যায়। তারা খাওয়া শেষ করার পরে জিয়াও চেনের প্রতি তাদের শত্রুতা দূর হয়ে গেছে বলে মনে হচ্ছে। তাদের চোখ একটি উজ্জ্বল আশার রশ্মি নির্গত করেছে। দেখে মনে হচ্ছে তারা রান্না করা মাংসের আরও বেশি স্বাদ নিতে চায়। জিয়াও চেন মৃদু হাসলেন এবং শান্তভাবে বাকি কাঁচা মাংস রান্না করলেন। এরপরে তিনি সেই বিশালাকার বনমানুষের কাছে তা উপস্থাপন করেন। তিনি আসলে একটি সংকটকে এমনভাবে এড়ালেন, এটি কিছুটা অকল্পনীয় ছিল। অসংখ্য বনমানুষ অংশ নিতে কিছুটা অনিচ্ছুক ছিল। জিয়াও চেনের প্রতি আর কোনো শত্রুতা ছিল না। চারসজ্জিত ক্রিমসন অ্যাপ চলে যাওয়ার আগে এটি জিয়াও চেনের সামনে দাঁড়িয়েছিল এবং নিজের বুকে আঘাত করার জন্য তার সমস্ত শক্তি প্রয়োগ করেছিল। স্পষ্টতই এটি জিয়াও চেনের কাছে কিছু প্রকাশ করতে চেয়েছিল। রাতে জিয়াও চেন চাঁদের মুখোমুখি হন এবং চাঁদের সারাংশ সংগ্রহ করতে শুরু করেন। তিনি নিজেকে এক ধরনের শান্ত এবং রহস্যময় সীমানায় নিমজ্জিত করেছিলেন। উল্টো দিকে বিশৃঙ্খল পাথরের বন, কয়েক ডজন বিশাল বানরও চাঁদের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। জিয়াও চেন এটি কিছুটা অনুভব করতে পেরেছিলেন, তাই তিনি তার চোখ খুললেন এবং বিপরীত দিকের বনের মুখোমুখি হলেন। সে সাহায্য করতে পারল না, কিন্তু আশ্চর্য বোধ করল। কয়েক ডজন বিশাল বানর আসলে চাঁদের আলোকে গিলে খাচ্ছিল।